চতুর্দিকে এক অদ্ভুত মৃত্যুর মিছিল, যেন মরণ তার দীঘল ডানায় ভর করে চক্কর কাটছে অবিরত। ক্রমাগতই তার ঈগলের মতো সেন দৃষ্টি দিয়ে মেপে নিচ্ছে প্রায় কঙ্কাল হয়ে আসা মানুষগুলোকে, আর ভাবছে আজ ওদের মধ্যে কার প্রাণ ছুঁ মেরে তুলে নেবে নিজের হিংস্র নখরে। ক্ষুধার্ত দুর্ভিক্ষ পীড়িত দেহগুলোতে এমনিতেই জীবন বিশেষ অবশিষ্ট নেই। ওদের চোখের চাহনি মৃত মানুষের মতোই ঘোলাটে, নিষ্প্রভ। দেখলে মানুষ বলে মনেও হয় না। ক্ষুধায় অবসন্ন হয়ে আসা হাড় আর চামড়ার খোলস মাত্র। শুধু যখন শয়ে শয়ে হাড় শিরা বের করা হাত বুভুক্ষুর মতো একটু খাবারের আশায় এগিয়ে আসে, তখনই বোঝা যায় যে ওরা জীবিত, নয়তো জীবন্ত লাশ ছাড়া ওরা আর কিছুই নয়। হৃৎপিণ্ড যেটুকু প্রাণের স্পন্দন এখনো টিকিয়ে রেখেছে, যে কোনো মুহূর্তে তা থেমে যেতে পারে। সেটা শকুনের পালও খুব ভালোভাবেই জানে। তাই পরম উল্লাসে আকাশের নিয়ম করে টহল দিচ্ছে তারা। ওরা কারা তা নিয়ে আদৌ মাথা ব্যথা নেই খ্যাতনামা চিত্রশিল্পী অরিত্র সান্যালের। ওরা তার কাছে কোনো অস্তিত্ব নয়, স্রেফ সাবজেক্ট। তার ছবির এক্সিবিশনের নতুন থিম। এবারের থিম ক্ষুধা তথা হাঙ্গার। বেশ কয়েক বছর ধরে এই প্রদর্শনীর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিশেষ করে শুধু এই ছবিগুলো আঁকার জন্যেই অনেক দিন যাবৎ সোমালিয়া ও সাউথ সুদান চষে বেরিয়েছেন তিনি। চোখের সামনে দেখেছেন সোমালিয়ার প্রাণঘাতী দুর্ভিক্ষ, সাউথ সুদানের ক্ষুধার হাহাকার। তার তুলিতে জীবন্ত রূপ পেয়েছে এই সব কিছুই। মারাত্মক ক্ষুধার বিকৃত রূপ তার প্রত্যেকটি ছবিতেই বীভৎসভাবে প্রকট। যে কোনো মানুষ সেসব ছবি দেখলে আটকে উঠবে। দর্শকের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট। অরিত্র মনে মনেই হাসলেন। এখনো যে কোনো শিল্পের ক্ষেত্রে চরমতম আবেদনময় বিষয় হলো ক্ষুধা। মানুষের ক্ষুধাকে বিক্রি করে মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন। তারপরেই সম্ভবত তার জীবনের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্র প্রদর্শনীটি শুরু হবে। দিল্লির সবচেয়ে বড় আর্ট গ্যালারিতে প্রায় পুরোটা মাস জুড়েই সাজানো থাকবে অরিত্রর ছবির সম্ভার। লাখ লাখ টাকায় বিক্রি হবে এক একটা অতুলনীয় ছবি। এবার তো আরও বেশি লাভ হওয়ার প্রবল সম্ভাবনা, কারণ এই বিরাট এক্সিবিশনে প্রচুর বিদেশি মানুষও আসবেন। তাই এবার লাখে নয়, সম্ভবত কোটিতে বিক্রি হবে তার ছবিগুলো। কড়কড়ে ডলারে বিকিয়ে যাবে শিল্প, বিকিয়ে যাবে ক্ষুধা। কারণ মেম সাহেবরা আর কিছু বুঝুক না বুঝুক, ক্ষুধার ভাষা খুব ভালোই বোঝে।
হাড় জিরচিরে মৃতপ্রায় শিশু, দুর্ভিক্ষ পীড়িত ভুখা মানুষের হাহাকার, কান্না ইত্যাদি দেখলেই তাদের চোখ দিয়ে কৃত জলপ্রবাহ দরদরিয়ে পড়তে থাকে। টিস্যু পেপারে নাক চোখ বারবার মুছতে মুছতে হিরে প্ল্যাটিনামের দরে ছবি কিনে নিয়ে যায় তারা। তবে এবার অবশ্য ব্যাপারটা টাকার থেকেও আরও কিছুটা বেশি গুরুত্বপূর্ণ। রয়েছে এক অভাবনীয় সুযোগের সম্ভাবনাও। দিল্লির সেই বিশেষ আর্ট গ্যালারিতে আসবেন এই শতাব্দীর সেরা আর্টিস্ট ড্যানিয়েল গ্রে। ড্যানিয়েলের যদি তার কাজ পছন্দ হয়ে যায় তবে ব্রিটিশ মিউজিয়ামে অরিত্রর সঙ্গে স্বয়ং এই পৃথিবী খ্যাত চিত্রশিল্পীর যুগ্ম চিত্র প্রদর্শনী হবে। ভাবতেই তার গায়ে কাঁটা দেয়। ড্যানিয়েল গ্রের সঙ্গে এক্সিবিশনে ছবি দেওয়ার সৌভাগ্য খুব কম শিল্পীরই বরাতে জুটেছে। অনেক প্রখ্যাত আর্টিস্টের কাছে এই সুযোগ অদ্ভুত এক অধরা স্বপ্নের মতো। অথচ সেই সুযোগ অরিত্র স্যান্যালের সামনে দরজা খুলে হাতছানি দিয়ে ডাকছে। আপনার কফি স্যার। অরিত্র 3 তলা বাড়ির গোটা 1 তলাটাই ব্যক্তিগত স্টুডিও। স্টুডিওর একনিষ্ঠ কর্মী অজয় কফি আর স্ন্যাক্সের ট্রে নিয়ে এসে ঢুকলো তার ঘরে। ছেলেটার আঁকার হাত মন্দ নয়, ভাবনা চিন্তায় সামান্য ঘাটতি রয়েছে ঠিকই, তবে সেটুকু অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। অরিত্রর ওপর খুব ভরসা। শিল্পী হিসেবে না হোক, চিত্র সমালোচক হিসেবে অজয় অত্যন্ত তুখর। ওর মতামত তার কাছে মূল্যবান। থ্যাঙ্কস ডিয়ার। অরিত্র সদ্য সমাপ্ত ছবিটি থেকে চোখ সরিয়ে নিয়ে অজয়ের দিকে তাকালেন। তার চোখে একটু অন্যমনস্কতা। অসন্তুষ্ট ভঙ্গিতে তিনি বললেন, ছবিটা বেশ কিছুক্ষণ হলো কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু একটা গোলমাল আছে। সেটা যে কি কিছুতেই বুঝতে পারছি না। একবার দেখবে? অজয় কফির কাপ, চিজ বিস্কুট আর স্যান্ডউইচের প্লেট অরিত্রর সামনের টেবিলে সাজিয়ে রাখতে রাখতে বলল, আমি কি বুঝতে পারবো স্যার? বিশেষ করে এবারে আপনার ছবিগুলো বড় বেশি ডেভাস্টেটিং। দেখলেই ভয় করে, রাতে ঘুম হয় না। এত ভয়ঙ্কর থিম রাখা কি খুব দরকার ছিল? হাঙ্গার মাই ডিয়ার, ক্ষুধা। স্যান্ডউইচে একটা বড় সড়ো কামড় বসিয়ে বললেন তিনি, এর থেকে মারাত্মক সাবজেক্ট আর দুনিয়ায় নেই। ভেরি ফ্যাসিনেটিং। হাঙ্গারের মধ্যে ফ্যাসিনেশন। অজয় কয়েক মুহূর্তের জন্য নির্বাক হয়ে যায়। ক্ষুধার মধ্যে কি সৌন্দর্য আছে তা ঠিক বুঝে উঠতে পারে না। সে চতুর্দিকে সাজানো ছবিগুলোর দিকে তাকায়। এগুলো আপাতত প্রদর্শনীর জন্য অপেক্ষা করছে। ক্যানভাসে উলঙ্গ ক্ষুধার্ত মৃত মানুষের মিছিল, মরণাপন্ন মানুষের ক্রন্দন বিকৃত হাঁ করা মুখের মধ্যে কোন সৌন্দর্য লুকিয়ে আছে তা আজও সে বোঝেনি বলেই হয়তো পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে পারেনি। এই ছবিগুলো দেখলেই তার বুকের মধ্যে এক অব্যক্ত কষ্ট আঁচড় কাটে। অসম্ভব নির্মম মনে হয়। অথচ স্যার বলছেন ফ্যাসিনেটিং।
অরিত্র তখনও ভৌরু কুচকে তাকিয়ে আছে সদ্য সমাপ্ত ছবিটির দিকে। হ্যাঁ, ছবির মতো ছবি হয়েছে বটে। এই ছবিটার জন্যই চিত্রশিল্পী অরিত্র সান্যাল অমর হয়ে যেতে পারেন। এটাই হয়ে উঠতে পারে তার মাস্টার স্ট্রোক। সব ঠিক আছে, অথচ মনে হচ্ছে কি যেন নেই। মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হয়েছে। ছবিটা ফুঁসে উঠতে গিয়ে যেন কোনো অজ্ঞাত কারণে ঝিমিয়ে পড়েছে। এমন তো হওয়ার কথা নয়। তিনি অতৃপ্ত কণ্ঠে বললেন, প্লিজ অজয়, টেক আ লুক। কিছু একটা ত্রুটি হয়েছে, আমি বুঝতে পারছি না। অজয় একটু ভয় ভয় ক্যানভাসের দিকে তাকায়। স্যার এবার যেসব ছবি এঁকেছেন সেগুলো দেখার অভিজ্ঞতা তার কাছে বিশেষ সুখকর নয়। ক্যানভাসে তখন নিষ্প্রভ রঙে ফুটে উঠেছে এক মর্মান্তিক ছবি। চতুর্দিকে মৃত গরুর গলিত খাওয়া কঙ্কাল, তার কেন্দ্রে এক মৃত কঙ্কালসার শিশুকে টেনে নিয়ে যেতে চাইছে এক পাল শকুন। আর শিশুটির হাড় চিরচিরে ক্ষুধার্ত মা আপ্রাণ বাধা দিচ্ছে তাদের। কিছুতেই নিয়ে যেতে দেবে না কোলের সন্তানকে। দু হাত দিয়ে ধরে রেখেছে ছোট্ট শিশুটির মরদেহ। সত্যি কথা বলতে কি, তাকে নারী বলে চেনাই দায়। শুধু যেন একরাশ হাড়ের একটি কাঠামো, কান্না বিকৃত মুখ, দু চোখে আতঙ্ক। কি ভয়ঙ্কর, কি নৃশংস। দেখলে কেমন লাগলো? অত্যন্ত আগ্রহ সহকারে জানতে চান অরিত্র। অজয় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অসাধারণ, কিন্তু আকাশটায় কোনো খুঁত আছে বলে মনে হচ্ছে স্যার। আকাশটা কি? তিনি এক ঝলক ছবিটার দিকে তাকালেন। ছবির আকাশে কোনো রকম ত্রুটি আছে কি? না তো, রীতিমতো নির্মল নীল আকাশ। সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে, তার মধ্যেই দানা মেলেছে গড়াল মৃত্যু। অরিত্র জিজ্ঞাসু হয়ে ওঠেন, তোমার মনে হয় ডিফেক্টটা আকাশে? ছবিটা মোটেই ব্রাইট নয় স্যার, সুন্দর নয়, বরং ভয়ঙ্কর। কিন্তু এ ছবির সঙ্গে নীল সুন্দর আকাশ মানাচ্ছে না। আকাশের সাদা মেঘও নয়। এর জন্য একটু ডার্ক থিম দরকার, আমার যেটা মনে হচ্ছে। রাইট, এক্সিলেন্ট, ব্রাভো মাই ডিয়ার। রাইট, এক্সিলেন্ট, ব্রাভো মাই ডিয়ার। অরিত্র উচ্ছ্বসিত হয়ে অজয়ের পিঠ চাপড়ে দিলেন। অ্যাবসলিউটলি রাইট। আকাশটা গ্লুমি বা কালো হওয়া উচিত ছিল। সেই জন্যই বারবার মনে হচ্ছে কি যেন একটা মিসিং, কি যেন একটা অসঙ্গতি আছে। গ্রেট অজয়, আমার দৃঢ় বিশ্বাস তুমি একদিন অনেক দূর যাবে। অজয়ের ভয় বিবর্ণ মুখে এতক্ষণে রক্ত সঞ্চার হলো। অজয় স্মিত হেসে মাথা নাড়ালো। আসলে দোষটা আমারও নয়। তিনি এবার চিজ বিস্কুট তুলে নিয়ে বললেন, দৃশ্যটা বাস্তবে ঠিক যেমন ছিল আমি অবিকল তেমনই এঁকেছি।
প্রকৃতি তো তুচ্ছ মানুষের কথা চিন্তা করে রং বদলায় না, তাই আসল দৃশ্যে আকাশটা এমন নীলই ছিল। বাস্তব আর শিল্পে সামান্য ফারাক থাকে। আমার বোঝা উচিত ছিল যে ছবিতে নীল আকাশ মানাবে না। বলতে বলতেই থেমে গেলেন অরিত্র। বলা ভালো, থামতে বাধ্য হলেন। অজয় তার দিকে স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে ভয়, অবিশ্বাস, এর অনেকখানি বিস্ময় মেশানো, যেন কোনো ভূত দেখেছে। তিনি অবাক। কি হলো? আপনি আপনি নিজের চোখে এই দৃশ্যটা দেখেছেন? এটা বাস্তবে ঘটেছিল? ও মাই গড! অফ কোর্স। অরিত্র কফির মগে চুমুক দেন। শিল্প তো আকাশ থেকে পড়ে না, বাস্তবের সঙ্গে তার যোগ নিবিড়। আমি যখন সোমালিয়ায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন এই এক্সক্লুসিভ দৃশ্যটা চোখে পড়ে গেছিল। আমি সঙ্গে সঙ্গে একটা পেপার রাফ স্কেচ বের করে ফেলেছিলাম। বাকিটা পরে ধীরে সুস্থে করেছি, কিন্তু মেইন স্ট্রাকচারটা তখনই করেছিলাম। মানে যখন মৃত শিশুর শবদেহ নিয়ে মা শকুনের সাথে লড়াই করছিলেন, তখন আপনি সেই দৃশ্যটা বসে বসে আঁকছিলেন? নয় তো কি, সেটাই তো আমার কাজ। আই অ্যাম প্রফেশনাল। আমার যা করণীয় সেটাই আমি করব। দেখো না, সাংবাদিকরা কিভাবে বন্যা বিধ্বস্ত লোকেদের ছবি তোলে। তারা শুধু ছবিই তোলে, রেস্কিউ করতে যায় না। ওটা ওদের কাজ নয়। তাই আমার কাজ ছবি আঁকা। সো বুঝতেই পারছো। কিন্তু স্যার, আপনি কি মেয়েটিকে কোনোভাবে হেল্প করতে পারতেন না? ও কাম অন ডিয়ার, ইমোশন আলাদা আর প্রফেশনালিজম আলাদা। তাছাড়া আমি কি করতে পারতাম? হ্যাঁ, হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ধুঁকতে ধুঁকতে মরছিল। কতজনকে বাঁচাতে পারতাম? বোঝার চেষ্টা করো। কংগ্রাচুলেশন স্যার, এই ছবিগুলো সত্যি আপনাকে অমর করে রাখবে। মনে মনে অরিত্র ভাবলেন, অজয়ের বয়স এখনো অনেক কম, কাঁচা মাটির মতো মন, তাই একটু আবেগপ্রবণ। ন্যাকা ষষ্ঠী, আমার মতো বড় শিল্পীকে জাজ করতে এসছে। তাই ওর কথায় কিছুই মনে করলেন না হরিত্র। মৃদু হেসে বললেন, এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য কফি। এখন তুমি আসতে পারো, দরকার হলে আমি ডেকে নেব। ওকে? অজয় চলে যাওয়ার পর খানিকক্ষণ নির্বাক বসে রইলেন অরিত্র। তারপর নিজে মনেই হেসে উঠলেন। কোথা কোথা থেকে চলে আসে সব। আর্টিস্ট হওয়ার ইচ্ছা। আর্টিস্ট হওয়ার জন্য দৃষ্টিকোণ দরকার। আমার মতো দৃষ্টিকোণ আর কারণ নেই। আর তো কয়েকটা দিনের অপেক্ষা,
ব্যাস, তারপর আমার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। আই অ্যাম অরিত্র সান্যাল, দ্য বিগেস্ট আর্টিস্ট অফ দ্য সেঞ্চুরি। ইয়েস। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন অরিত্র। ঠিক তখনই ঘড়িতে ঢং ঢং করে রাত 2টোর ঘন্টা পড়ল। ঘড়ির আওয়াজে সংবিত ফিরে পেলেন তিনি। আর তখনই চোখে পড়ল সামনে রাখা ক্যানভাসের উপরে। এতক্ষণ ধরে এই ছবিটাকেই ঠিক করছিলেন অরিত্র। আঁকতে আঁকতে কখন যে অদ্ভুত একটা ঘোরে ডুবে গেছিলেন তা টের পাননি তিনি। মনে পড়ে গিয়েছিল সেই মেয়েটির কথা। এ তো হওয়ার কথা নয়। গোটা ছবিটাই যেন বদলে গেছে। কখন আঁকলেন এই ছবি? এ তো সেই পরিচিত ছবি নয়। শকুনের পাল চতুর্দিকে উড়ছে, তাদের সঙ্গে মৃত সন্তানকে বুকে নিয়ে লড়ছে সেই নারী। চোখ দুটো আগুনের মতো দপদপ করে জ্বলছে, যেন তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে অরিত্রর দিকেই। অরিত্র স্তম্ভিত। আচমকা মনে পড়ল অবিকল এই ভঙ্গিটা তিনি আগেও কোথাও দেখেছেন। রবি বর্মার একটি ছবিতে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিচ্ছিলেন। এই নারীর অবয়বটা একদম সেই ছবির দুর্বাসার মতো। জ্বলন্ত দুই চোখে তীব্র দৃষ্টি, সেই উদ্ধত তর্জনী। কোনো অভিশাপ বাক্য তার মুখে নেই, থাকা সম্ভব নয়। অথচ মনে হচ্ছে কোনো এক অশ্রুত অভিশাপ তার ঠোঁট চুইয়ে পড়ছে। অদ্ভুত, ছবিটার তো এমন হওয়ার কথাই নয়। এই ছবি তিনি আঁকেননি। না, এমন তো হওয়ার কথা নয়, কোনোভাবেই না। হঠাৎ করে এক অন্য অনুভূতি অরিত্রর সারা শরীর জুড়ে জাগার দিয়ে উঠল। আদিম সেই অনুভূতির নাম খিদে। হ্যাঁ, সত্যি কি খিদে পেয়ে গেল নাকি? না, যতদূর মনে পড়ছে আধ ঘন্টা আগেই কফি আর কুকিজ খেয়েছেন তিনি। কোনো মতেই খিদে পাওয়া উচিত নয়, কিন্তু খিদে পাচ্ছে যে। নিজের পাকস্থলীর মধ্যে একটা অস্বাভাবিক শূন্যতা টের পাচ্ছেন তিনি। না, গ্যাস অম্বল নয়, তার খিদেই পেয়েছে। অরিত্র নিজে রান্না করেন না, তার রান্নার লোক রয়েছে, নাম হরি। হরি সবসময় ফ্রিজ ভর্তি করে খাবার মজুত রাখে। তার সংসারে হরির অবদান অনস্বীকার্য। মাঝে মধ্যেই অরিত্র বলে থাকেন, যেদিন তোর ভাড়ার শূন্য হবে না সেদিন বোধহয় আমি হার্ট ফেল করবো। তুই হচ্ছিস মা অন্নপূর্ণার মেল ভার্সন। হঠাৎ কেন এসব মনে পড়ছে অরিত্রর? ক্ষুধার বেগ যেন মাথা চাড়া দিয়ে উঠছে। ছবি হবে চুলোয় চাক। ও মাই গড! এবার পেটের ভেতরটা যেন কামড় দিয়ে উঠল। কি মারাত্মক খিদে অপ্রতিরোধ্যভাবে চাগার দিয়ে উঠছে। তার মাথাটা পাক দিতে থাকে। চিল এসির মধ্যেও
দরদর করে ঘামছেন প্রখ্যাত শিল্পী। এ কি যে অক্রমাগত অসহ্য হয়ে উঠছে, এভাবে খিদে পায় নাকি? কিছুটা নুডলস তিনি তৈরি করলেন। খাবারের সুগন্ধ ছড়িয়ে পড়েছে কিচেনে। এবার একটু মশলা ঢেলে দেওয়া দরকার। অথচ আজ মশলার কথা তার মনেই এলো না। এমনকি সসপ্যান থেকে নুডলস বাটিতে ঢালার সময়টুকুও ব্যয় করলেন না তিনি। সসপ্যান নামেই উত্তপ্ত নুডলস হাতে করে বুভুক্ষর মতো গপ গপ করে খেতে লাগলেন তিনি। এ কি, খিদে তো মিটল না, বরং পেটের মধ্যে অনিবার্য জ্বালাটা রাবণের চিতার মতো লকলকিয়ে উঠল। নুডলস তো কম খাননি, অথচ পাকস্থলীর একাংশ পূর্ণ হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি তড়িৎ গতিতে 1 লিটারের ফ্রুট জুসের কন্টেনার বের করে আনলেন। কিছু ভাববার সময় নেই, ছিপিটা খুলে তৎক্ষণাৎ ঢেলে দিলেন গলায়। এ কি, তাতেও খিদে মিটল না? কি করবেন, কি করবেন অরিত্র? খাবেন? আরো খাবেন? আরো খাবো। তার মাথা থেকে ভুলে গেল এক্সিবিশনের কথা, ভুলে গেলেন ছবিগুলো। আরে সব মিথ্যে, সব মিথ্যে, শুধু খিদে। পাচ্ছে না, খিদে যেন মিটতে চাইছে না অরিত্রর। পোঁচ বা অমলেট করতেও সময় লাগে, কে অপেক্ষা করবে? কাঁচা ডিম চিবিয়ে খেতে লাগলেন অরিত্র। পাগলের মতো যা পাচ্ছেন সব কিছুই 2 হাতে মুখে পুড়ছেন অরিত্র। ঢক ঢক করে গলায় ঢালছেন, কষ বেয়ে পড়ে যা। সকালবেলা হরি এসে দেখতে পেল যেন ভূমিকম্প হয়েছে বাড়িতে। সমস্ত কিছুই লণ্ডভণ্ড। বাবু ঠিক আছেন তো? তার কোনো বিপদ আপদ হলো কি? আর এক মুহূর্ত দেরি না করে তড়িৎ গতিতে রুমের দিকে দৌড়ালো হরি। আর্তস্বরে ডাকল, বাবু আপনি ঠিক আছেন তো? বেডরুমের বন্ধ দরজার ভেতর থেকে ঘর ঘরে স্বরে উত্তর এলো, আমার খিদে পেয়েছে, খিদে। জীবনে প্রথমবার বিনা অনুমতিতে প্রবেশ করল তার বাবুর ঘরে। ঘরে ঢুকে হরি যা দেখতে পেল তাতে তার পায়ের তলার মাটি কেঁপে উঠল। কোনো মতে স্থলিত স্বরে বলল, বাবু আপনি? অরিত্র তার দিকে তাকালেন। সে দৃষ্টি আদৌ স্বাভাবিক নয়। চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল,
চুল অবিন্যস্ত, তার পরনের পাঞ্জাবিতে সারা মুখে কাঁচা ময়দা, কালো কফির গুঁড়ো তখনও লেগে আছে। খিদের জ্বালায় পাগলের মতো যাই পেয়েছেন তাই খেয়েছেন। হরি, আজ তুমি বাজারে এনেছো না? এই বলে অরিত্র হরির বাজারের ব্যাগটা থেকে মুঠো মুঠো করে কাঁচা সবজি চেবাতে লাগলো। তারপর পাগলের মতো কাঁচা মাংস বের করে আমাকে দু মুঠো খেটে দে না হরি, আমি মরে যাচ্ছি। সে তাড়াতাড়ি বলে উঠল, এক্ষুনি দিচ্ছি বাবু, 1 মিনিট সময় দিন। 1 মিনিট! রাগে উন্মত্ত হয়ে চেঁচিয়ে উঠলেন তিনি। 1 মিনিটও সময় নেই, এখনই আমায় খেতে দে, নয়তো নয়তো। হরি সভয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছে অরিত্র। এক মান্তিক আত্মর চিৎকার, তারপরেই সব শেষ। দিল্লির আর্ট গ্যালারিতে আর অরিত্র সান্যালের একক প্রদর্শনী হয়নি। ড্যানিয়েল গ্রে এসেছিলেন ঠিকই, কিন্তু অরিত্রর সঙ্গে তার সাক্ষাৎও সম্ভব ছিল না। অজয় দীর্ঘশ্বাস ফেলে। কী যে হয়েছিল লোকটার কে জানে। শেষ ছবি তাকে নিখুঁত করে গড়ে তুলেছিলেন ঠিকই, কিন্তু ওই একটি ছবি ছাড়া আর কোনো ছবি অবশিষ্ট ছিল না। যখন গ্যালারির লোকেরা নির্দিষ্ট দিনে ছবিগুলো আনতে গেল, তখন ছবির বদলে বাড়িতে 2খানা লাশ আবিষ্কার করলো তারা। একটি লাশকে চেনাই যায় না, মনে হয় কোনো হিংস্র মাংসাশী প্রাণী তাকে ছিঁড়ে খেয়েছে। অন্য মৃতদেহটি স্বয়ং অরিত্রর। তার দেহ দেখলেই বোঝা যায় যে তিনি মৃত। স্টুডিওতে আর কোনো ছবি অবশিষ্ট নেই, কারণ অরিত্রর মুখে ঠাসা ছিল কাগজ। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে অরিত্রর পাকস্থলীতে শুধুই কাগজ ভর্তি হয়ে রয়েছে। পুলিশের অনুমান, কোনো কারণে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন অরিত্র। পুলিশ অবশ্য এখনও এই সন্দেহজনক জোড়া খুনের তদন্ত করছে। আর অরিত্রর অন্তিম সৃষ্টি হাঙ্গার, এই ছবিটাই একমাত্র বেঁচে গেছিল। এই সেই ছবি যেখানে শকুনের উগ্র ক্ষুধার বিরুদ্ধে লড়ছে এক অসহায় কঙ্কালসার মা। এরই মধ্যে অসম্ভব প্রশংসিত হয়েছে এই সৃষ্টি। সমালোচকেরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন, বলেছেন, পুরাটো চিত্রশিল্পী অরিত্র সান্যালের হাঙ্গার ছবিটি এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ শিল্প। অজয় এক দৃষ্টে তাকিয়েছিল
ওই ছবিটার দিকে। মৃত্যুর আগের দিন তার ফোনে একাধিক মেসেজ করেছিল অরিত্র। সব মেসেজেই লেখা ছিল দুটি শব্দ, খিদে পেয়েছে। স্যারের পাগলামি ভেবে সে পাত্তা দেয়নি। ভেবেছিল উনি তো মাঝে মধ্যেই এরকম খামখেয়ালিপনা করেন। হাঙ্গার, মাই গড! সচকিত হয়ে অজয় দেখল এক শ্বেতাঙ্গ যুবক এসে দাঁড়িয়েছে ছবিটির দিকে। So fascinating, I want this. এই বিভৎস ছবির মধ্যে এই লোকটাও ফ্যাসিনেশন খুঁজে পেল। অজয়ের আচমকা মনে হলো ছবির মধ্যে কঙ্কালসার মায়ের চোখ দুটো যেন মুহূর্তের মধ্যে তপ করে জ্বলে উঠেছে। অগ্নিদৃষ্টিতে সে তাকিয়ে আছে শ্বেতাঙ্গ যুবকের দিকে। তার তর্জনী নিমেষে উত্তত হয়ে উঠল। সত্যি কি তাই, নাকি স্রেফ চোখের ভুল? মৃত্যুর পর মানুষ কোথায় যায়? স্বর্গে না নরকে? ঈশ্বরের কাছে নাকি শয়তানের কাছে? তা কেউই বলতে পারে না। কিন্তু মৃত্যুর পর বেঁচে থাকে মানুষের আবেগ, বেঁচে থাকে অভিশাপ। আজকে এই গল্প পাঠে আমি আবির দাস, সকল ভূমিকায় আমি আবির দাস। যদি গল্পটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরকম রোমাঞ্চকর গল্প আমরা আমাদের চ্যানেলে আনতে থাকি, সুতরাং বি অ্যাক্টিভ।